একটি ঝলমলে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন শহরের নামকরা কর্মকর্তা। রাতের আলোয় পথ চলতে চলতে তার চোখ পড়ল এক হৃদয় বিদারক দৃশ্যের ওপর। তার প্রাক্তন স্ত্রী, যিনি একদিন তার জীবনের অংশ ছিলেন, আজ ময়লার স্তূপ থেকে খাবার তুলে খাচ্ছিলেন। বন্ধুরা, এই গল্প শুধু একটি প্রেম বা বিশ্বাসঘাতকতার নয়, বরং একটি শিক্ষা, যা আমাদের জানায় কিভাবে একটি ভুল সিদ্ধান্ত জীবনকে স্বর্গ থেকে নরকে নিয়ে যেতে পারে। যে মানুষটি একদিন তার প্রিয়জনের হাত ধরে 5 স্টার হোটেলে খাবার খেতেন, আজ তিনি রাস্তার ধারে অসহায়। এই গল্পটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে শেয়ার করুন, যাতে তারা বুঝতে পারেন ভালোবাসা, ভরসা এবং সম্পর্কের মূল্য। এখন আসুন ডুবে যাই এই আবেগময় গল্পের গভীরে, যেখানে ভরসা ভাঙে কিন্তু আশা এবং ন্যায়বিচার নতুন পথ দেখায়। রমেশ মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামে তার মা এবং ছোট ভাইয়ের সঙ্গে থাকত। তার বিয়ে হয় মঞ্জুর সঙ্গে, যে পাশের গ্রামের মেয়ে ছিল। মঞ্জুর সৌন্দর্য এবং কথা বলার ধরন রমেশের খুব পছন্দ ছিল। বিয়ের পর তাদের জীবন সুখে শুরু হয়। রমেশ তার স্ত্রীর প্রতিটি ছোট বড় ইচ্ছা পূরণ করত। মঞ্জু একটি নতুন ফোন চাইলে রমেশ তার সঞ্চয় থেকে তাকে একটি ভালো স্মার্টফোন কিনে দেয়। মঞ্জু সারাদিন ফোনে সময় কাটাত, কিন্তু রমেশের তাতে কোনো আপত্তি ছিল না। সে ভাবত এটা আজকালকার ফ্যাশন। যদিও রমেশের মা মঞ্জুর ফোনে বেশি সময় কাটানো পছন্দ করতেন না। তিনি রমেশকে সতর্ক করে বলতেন, মঞ্জুর কার্যকলাপের ওপর নজর রাখ। রমেশ তার মায়ের কথা হালকাভাবে নিয়ে বলল, মা, মঞ্জু খুশি আছে, এটাই যথেষ্ট। কয়েক মাস পর মঞ্জু রমেশকে বলে সে তার পুরনো স্কুলের বন্ধু রাহুলের সঙ্গে দেখা করতে চায়, যে এখন শহরে থাকে। রাহুল তাকে মেসেজ পাঠিয়েছিল যে সে কোনো কাজে গ্রামের কাছে আসছে। রমেশ, যে তার স্ত্রীর ওপর পুরো ভরসা করত, তাকে রাহুলের সঙ্গে দেখা করার অনুমতি দেয়। মঞ্জু শহরে রাহুলের সঙ্গে দেখা করতে যায় এবং ফিরে আসার পর তার ব্যবহার কিছুটা বদলে যায়। সে প্রায়ই ফোনে ব্যস্ত থাকত এবং রমেশের সঙ্গে কথা বলায় কম আগ্রহ দেখাত। একদিন মঞ্জু রমেশকে বলে সে তার এক বান্ধবীর বিয়েতে যোগ দিতে শহরে যেতে চায়। রমেশ, যে তার স্ত্রীকে খুশি দেখতে চায়, তাকে যাওয়ার অনুমতি দেয় এবং কিছু টাকাও দেয়। মঞ্জু শহরে যায়, কিন্তু দুদিন পরেও ফিরে আসে না। রমেশ চিন্তিত হয়ে মঞ্জুর ফোনে কল করে, কিন্তু ফোন বন্ধ থাকে। সে মঞ্জুর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে। তারা বলে তাদেরও কিছু জানা নেই। কয়েকদিন পর রমেশ গ্রামের একজনের কাছ থেকে জানতে পারে যে মঞ্জুকে শহরে রাহুলের সঙ্গে দেখা গেছে। এটা শুনে রমেশের হৃদয় ভেঙে যায়। সে শহরে গিয়ে রাহুলের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে জানতে পারে যে মঞ্জু এবং রাহুল দুজনেই অন্য কোথাও চলে গেছে। রাহুলের এক বন্ধু জানায় যে মঞ্জু এবং রাহুল একটি নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিল। রমেশ আরও জানতে পারে যে মঞ্জু তার সঙ্গে বিয়ে করেছিল শুধুমাত্র তার পরিবারের চাপ থেকে বাঁচতে এবং পরে রাহুলের সঙ্গে পালিয়ে যাওয়ার সুযোগ পেতে। রমেশ সম্পূর্ণ ভেঙে পড়ে, কিন্তু সেই ধোঁকাকে ভুলে তার জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। পরিবারের পরামর্শে সে রীতার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। রীতা একজন সাধারণ এবং দয়ালু মেয়ে, যে রমেশের প্রতিটি পদক্ষেপে তার সঙ্গ দেয়। তাদের মধ্যে ধীরে ধীরে ভালোবাসা গড়ে ওঠে, কিন্তু মঞ্জুর ধোঁকার বেদনা রমেশের মনে তখনও পুরোপুরি মুছে যায়নি। সে রীতার ওপর ভরসা করতে দ্বিধা করে, যার ফলে তাদের সম্পর্কে মাঝে মাঝে টানাপড়েন হয়। বছর কয়েক পর রমেশ, রীতা এবং তাদের 2 সন্তানের সঙ্গে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে শহরে যায়। বিয়ে একটি বড় ম্যারেজ হলে হচ্ছিল। সেখানে সবাই খাওয়া দাওয়া এবং নাচ গানে মেতেছিল। বিয়ের পর যখন রমেশ এবং তার পরিবার ম্যারেজ হল থেকে বের হচ্ছিল, তখন রীতার নজর গেটের কাছে একটি ডাস্টবিনের দিকে পড়ে। সেখানে একজন মহিলা, যার মুখ ময়লায় মাখা এবং কাপড় ছেঁড়া, ডাস্টবিন থেকে বাকি খাবার তুলে খাচ্ছিল। রীতার মন গলে যায় এবং সে রমেশকে বলে, দেখো, এই মহিলা কতটা অসহায়, তুমি ওকে কিছু টাকা দাও যাতে সে ঠিকমতো খাবার খেতে পারে। রমেশ রীতার কথা মেনে কিছু টাকা বের করে এবং মহিলার কাছে যায়। কাছে পৌঁছতেই সে স্তব্ধ হয়ে যায়। সেই মহিলা আর কেউ নয়, মঞ্জু ছিল। মঞ্জু ও রমেশকে দেখে তাকে চিনে ফেলে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এবং লজ্জায় মাথা নিচু করে নেয়। রমেশের হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে, কিন্তু সে কিছু বলে না। সে চুপচাপ টাকা মঞ্জুর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা নাও, কিছু খাবার খেয়ে নিও। এরপর সে রীতা এবং বাচ্চাদের কাছে ফিরে আসে। রীতা রমেশের মুখে বিষণ্ণতা দেখে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ওই মহিলাকে দেখে তুমি এতটা বিচলিত কেন হলে? রমেশ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ওটা আমার জীবনের একটি পুরনো অধ্যায়, যা আমি ভুলে গেছি। চলো বাড়ি যাই। রমেশ এবং রীতা বাড়ি ফিরে আসে, কিন্তু মঞ্জুর সেই অবস্থা দেখে রমেশের মন অস্থির হয়ে ওঠে। সে ভাবে, মঞ্জুর সঙ্গে এমন কি হলো যে সে এই অবস্থায় পৌঁছালো।
রাহুল কি তাকে ছেড়ে দিয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? রমেশ রিতার সঙ্গে এই বিষয়ে কথা বলতে দ্বিধা করে, কারণ সে চায় না রিতা ভাবুক যে সে তার অতীত নিয়ে ব্যস্ত। অন্যদিকে রিতাও রমেশের বদলে যাওয়া আচরণ লক্ষ্য করে। সে রমেশের সঙ্গে খোলাখুলি কথা বলতে চায়, কিন্তু তাকে ভয় হয় যে রমেশ তার ওপর ভরসা হারিয়ে ফেলতে পারে। এক রাতে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে, রিতা রমেশকে জিজ্ঞেস করে, তুমি ওই মহিলা সম্পর্কে কিছু বলতে চাও? আমার মনে হয় তুমি কিছু লুকোচ্ছ। রমেশ প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরে সে রিতাকে মঞ্জু এবং তার অতীতের পুরো গল্প বলে। রিতা মনোযোগ দিয়ে শোনে এবং বলে, আমি বুঝতে পারি এটা তোমার জন্য কতটা কঠিন ছিল, কিন্তু তুমি এখন সেই অতীত পিছনে ফেলেছ। যদি তুমি তার অবস্থা নিয়ে চিন্তিত হও, তাহলে হয়তো আমাদের জানা উচিত তার সঙ্গে কি হয়েছে। হয়তো আমরা তার কিছু সাহায্য করতে পারি। রমেশ রিতার কথায় প্রভাবিত হয়। সে ভাবে মঞ্জুর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা উচিত কিনা, নাকি এই বিষয়টি এখানেই ছেড়ে দেওয়া উচিত। সে রিতাকে বলে, আমার সময় দরকার। আমি চাই না আমাদের পরিবার এই অতীতের কারণে প্রভাবিত হোক। রমেশ এবং রিতা বাড়ি ফিরে কয়েকদিন ধরে সেই ঘটনা নিয়ে ভাবতে থাকে। মঞ্জুর সেই দয়নীয় অবস্থা রমেশের মন থেকে যাচ্ছিল না। সে বারবার ভাবত যে মঞ্জু তাকে ধোঁকা দিয়েছিল, সে এত খারাপ অবস্থায় কিভাবে পৌঁছাল। রিতাও রমেশের অস্থিরতা বুঝতে পারছিল। সে জানত রমেশের মন এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে চায়, কিন্তু সে এটাও চায়নি যে এই অতীত তাদের বর্তমানকে প্রভাবিত করুক। এক রাতে খাওয়ার পর যখন বাচ্চারা তাদের ঘরে ঘুমোতে যায়, রিতা রমেশের পাশে বসে আস্তে করে বলে, রমেশ, আমি দেখছি তুমি সেদিন থেকে কিছুটা অস্থির। যদি তুমি মঞ্জুর সত্যিটা জানতে চাও, তাহলে আমাদের চেষ্টা করা উচিত, কিন্তু এই চেষ্টা আমাদের পরিবারের শান্তি নষ্ট না করে করতে হবে। রমেশ রিতার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে। সে রিতার বোঝাপড়া এবং সমর্থনে মুগ্ধ হয়। তারপর বলে, রিতা, তুমি ঠিক বলছ। জানি না কেন, কিন্তু আমার মনে হয় যদি আমি এই প্রশ্নের উত্তর না পাই, তাহলে হয়তো এটা আমাকে সবসময় বিরক্ত করবে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের পরিবার আমার প্রথম অগ্রাধিকার থাকবে। পরের দিন রমেশ এবং রিতা সিদ্ধান্ত নেয় যে তারা মঞ্জুর সত্য জানার চেষ্টা করবে। রমেশ প্রথমে মঞ্জুর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। সে মঞ্জুর গ্রামের একটি পুরনো নম্বর খুঁজে বের করে, যা তাকে বিয়ের সময় দেওয়া হয়েছিল। অনেক বছর কেটে গেছে, তাই সে নিশ্চিত ছিল না যে নম্বরটি এখনও কাজ করবে কিনা। তবুও সে চেষ্টা করে। ফোন বেজে ওঠে এবং ওপাশ থেকে মঞ্জুর মায়ের ক্লান্ত কণ্ঠস্বর শোনা যায়। রমেশ নিজের পরিচয় দিয়ে বলে, মাজি, আমি রমেশ বলছি। কয়েকদিন আগে আমি মঞ্জুকে শহরে দেখেছিলাম। তার অবস্থা খুব খারাপ ছিল। আপনি কি বলতে পারেন তার সঙ্গে কি হয়েছে? মঞ্জুর মা প্রথমে চুপ থাকেন, তারপর গভীর শ্বাস নিয়ে বলেন, বেটা, তোমার তার জন্য চিন্তা করার দরকার নেই। সে যা তোমার সঙ্গে করেছে, তারপর আমরাও তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। সে রাহুলের সঙ্গে পালিয়ে গিয়েছিল, কিন্তু কয়েক মাস পরই রাহুল তাকে ছেড়ে দিয়েছে। সে আমাদের বলেছিল যে রাহুল তাকে শহরে একা ফেলে দিয়েছে এবং তারপর সে খারাপ সঙ্গে জড়িয়ে পড়ে। সে বেশ কয়েকবার আমাদের কাছে ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তাকে বাড়িতে ঢুকতে দিইনি। এখন সে কোথায় আছে আমরা জানি না। রমেশ এটা শুনে হতবাক হয়ে যায়। সে মঞ্জুর মায়ের কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করে, কিন্তু তারা বেশি কিছু বলতে পারেন না। ফোন রাখার পর রমেশ রিতাকে সব কথা বলে। রিতা বলে, রমেশ, এটা শুনে দুঃখ হলো, কিন্তু এখন আমাদের ভাবতে হবে আমরা কি করতে পারি। আমরা কি তাকে খুঁজে বের করার চেষ্টা করব, নাকি এটাকে এখানেই ছেড়ে দেব? রমেশ চিন্তায় পড়ে যায়। সে বলে, রিতা, আমি তাকে ক্ষমা করতে পারি না, কিন্তু তাকে ওই অবস্থায় দেখে আমার মনে হয় যে হয়তো সে তার শাস্তি পেয়ে গেছে। তবুও যদি আমরা তাকে খুঁজে বের করে তার কিছু সাহায্য করতে পারি, তাহলে হয়তো আমার মন একটু শান্ত হবে। রিতা সম্মতি জানায় এবং বলে, ঠিক আছে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ম্যারেজ হল থেকে শুরু করতে পারি, হয়তো সেখানকার লোকেরা কিছু জানে। পরের সপ্তাহান্তে রমেশ এবং রিতা সেই ম্যারেজ হলে ফিরে যায়। সেখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলে তারা জানতে পারে যে আশেপাশের এলাকায় অনেক অসহায় মহিলা ডাস্টবিনের কাছে খাবার খোঁজে। ম্যানেজার একটি স্থানীয় এনজিওর যোগাযোগের তথ্য দেয়, যারা গৃহহীন মানুষদের সাহায্য করে। রমেশ এবং রিতা সেই এনজিওর সঙ্গে যোগাযোগ করে এবং মঞ্জুর চেহারার বর্ণনা দেয়। এনজিওর একজন কর্মী সীমা তাদের বলে যে তারা কয়েক মাস আগে এমন একজন মহিলাকে দেখেছিল যে কাছের রেল স্টেশনের আশেপাশে থাকত। সীমা বলে, সে প্রায়ই স্টেশনে ভিক্ষা করে, কিন্তু বেশি কথা বলে না। আপনারা চাইলে আমি আপনাদের সেখানে নিয়ে যেতে পারি।
রমেশ এবং রীতা সীমার সঙ্গে রেল স্টেশনে যায়। সেখানে ভিড়ের মধ্যে মঞ্জুকে খুঁজে বের করা সহজ ছিল না। ঘণ্টার পর ঘণ্টা খোঁজার পর রীতার নজর এক কোণে বসে থাকা একজন মহিলার দিকে পড়ে। সেটি মঞ্জু ছিল, কিন্তু তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সে একটি পুরনো শাড়িতে জড়ানো ছিল এবং তার মুখ ক্লান্তি ও হতাশায় ভরা ছিল। রমেশ ধীরে ধীরে তার কাছে যায়। মঞ্জু তাকে দেখে প্রথমে চমকে যায়, তারপর মাথা নিচু করে নেয়। রমেশ বলে, মঞ্জু, আমি এখানে তোমাকে বিচার করতে আসিনি। আমি শুধু জানতে চাই তুমি এই অবস্থায় কিভাবে পৌঁছলে। তুমি চাইলে আমরা তোমার কিছু সাহায্য করতে পারি। মঞ্জুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সে ভাঙা গলায় বলে, রমেশ, আমি যা করেছি তার জন্য আমি কোনো ক্ষমা চাই না। আমি সব হারিয়েছি। রাহুল আমাকে ধোঁকা দিয়েছে এবং তারপর আমি ভুল পথে চলে গিয়েছি। এখন আমার কাছে কিছুই নেই। রীতা, যে পাশে দাঁড়িয়েছিল, মঞ্জুর কথা শুনে তার হাত ধরে বলে, মঞ্জু, যা হয়েছে তা বদলানো যায় না, কিন্তু তুমি এখনও তোমার জীবনকে ভালো করতে পারো। তুমি যদি প্রস্তুত থাকো, আমরা এই এনজিওর মাধ্যমে তোমার কিছু সাহায্য করতে পারি। মঞ্জু প্রথমে দ্বিধা করে, কিন্তু তারপর আস্তে করে মাথা নাড়ায়। সীমা তাদের বলে যে এনজিও মঞ্জুকে একটি আশ্রয়গৃহে জায়গা দিতে পারে, যেখানে তাকে খাবার, কাপড় এবং কিছু মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে সে স্বনির্ভর হতে পারে। রমেশ এবং রীতা মঞ্জুকে আশ্রয়গৃহে পৌঁছে দেয়। সেখানে মঞ্জুকে একটি নতুন বিছানা এবং কিছু পরিষ্কার কাপড় দেওয়া হয়। মঞ্জু রমেশ এবং রীতার দিকে তাকিয়ে বলে, আমি জানি না কিভাবে তোমাদের ধন্যবাদ দেব। তোমরা আমার জন্য তা করেছ যা আমি কখনো প্রাপ্য ছিলাম না। রমেশ জবাব দেয়, মঞ্জু, আমি এটা আমার জন্য করেছি, যাতে আমার মন শান্ত থাকে। এখন তোমার জীবন তোমার হাতে, এটাকে সামলে নাও। শুরুতে মঞ্জু নীরব এবং ভাঙা থাকে, কিন্তু ধীরে ধীরে সে আশ্রয়গৃহের অন্য মহিলাদের সঙ্গে কথা বলতে শুরু করে। তাদের গল্প শুনে তার মনে হয় সে একা নয় যার সঙ্গে জীবন অন্যায় করেছে। তবে মঞ্জুর মনে একটি আগুন জ্বলছিল। সে রাহুলকে কখনো ভুলতে পারেনি, যে তাকে ধোঁকা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। রাতে যখন সে বিছানায় শুয়ে থাকত, তখন রাহুলের কথা, তার হাসি এবং তারপর তার নিষ্ঠুর আচরণ তার চোখের সামনে ভেসে উঠত। মঞ্জু ভাবত, যদি আমি তার কিছু না করি তাহলে সে আরও মেয়েদের জীবন নষ্ট করবে। তাকে শিক্ষা দেওয়া দরকার। একদিন আশ্রয়গৃহে সাপ্তাহিক মিটিংয়ের সময় মঞ্জু সীমার সঙ্গে তার মনের কথা ভাগ করে। সে বলে, সীমাদি, আমি চুপ থাকতে পারি না। রাহুল আমার জীবন তো নষ্ট করেছেই, কিন্তু আমি জানতে পেরেছি যে সে এখনও শহরে একইভাবে মেয়েদের তার জালে ফাঁসাচ্ছে। আমি চাই তাকে শাস্তি দেওয়া হোক, যাতে আর কেউ আমার মতো ধ্বংস না হয়। সীমা মঞ্জুর কথা মনোযোগ দিয়ে শোনে এবং বলে, মঞ্জু, তোমার রাগ ন্যায্য, কিন্তু প্রতিশোধ নেওয়া বিপজ্জনক হতে পারে। তুমি যদি চাও রাহুলকে শাস্তি দেওয়া হোক, তাহলে আমাদের আইনি পথে যেতে হবে। তুমি কি এর জন্য প্রস্তুত? মঞ্জু প্রথমে দ্বিধা করে, কারণ তার আইন এবং পুলিশের ওপর ভরসা ছিল না। কিন্তু সীমা তাকে বোঝায় যে যদি সে চুপ থাকে তাহলে রাহুলের সাহস আরও বাড়বে। সীমা একজন উকিলের সঙ্গে যোগাযোগ করে, যিনি এনজিওর জন্য বিনামূল্যে কাজ করেন। উকিল, যার নাম অরুণ, মঞ্জুর সঙ্গে দেখা করে এবং তার পুরো গল্প শোনে। তিনি বলেন, মঞ্জু, তোমার কাছে রাহুলের বিরুদ্ধে একটি শক্তিশালী মামলা হতে পারে, বিশেষ করে যদি তুমি প্রমাণ করতে পারো যে সে তোমাকে ধোঁকা দিয়েছে এবং তোমার জীবন নষ্ট করেছে। কিন্তু এর জন্য আমাদের প্রমাণ দরকার। তোমার কাছে কোনো মেসেজ, ছবি বা সাক্ষী আছে? মঞ্জু চিন্তায় পড়ে যায়। তার মনে পড়ে যখন সে রাহুলের সঙ্গে ছিল, তখন সে বেশ কয়েকবার তাদের কথোপকথন ফোনে রেকর্ড করেছিল। যদিও তার পুরনো ফোন হারিয়ে গিয়েছিল, তবে তার মনে পড়ে যে রাহুল তাকে কিছু হুমকিমূলক মেসেজ পাঠিয়েছিল, যা হয়তো তার পুরনো ইমেল অ্যাকাউন্টে এখনও থাকতে পারে। মঞ্জু সীমা এবং অরুণের সাহায্যে তার পুরনো ইমেল অ্যাকাউন্ট খোলে এবং কিছু মেসেজ খুঁজে বের করে, যেখানে রাহুল তাকে ভয় দেখিয়ে এবং ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিল। অরুণ বলেন, এটা শুরুর জন্য যথেষ্ট, কিন্তু যদি আমরা রাহুলের বিরুদ্ধে শক্ত মামলা তৈরি করতে চাই, তাহলে আমাদের জানতে হবে সে এখন কোথায় এবং সে কি আরও মেয়েদের ফাঁসাচ্ছে। সীমা পরামর্শ দেয় যে তারা শহরের কিছু এলাকায় তদন্ত করতে পারে, যেখানে রাহুল সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। মঞ্জু, সীমা এবং অরুণ একটি পরিকল্পনা তৈরি করে। মঞ্জু জানত যে রাহুল প্রায়ই শহরের একটি জনপ্রিয় ক্যাফেতে তার শিকারদের নিয়ে যেত। সে সীমার সঙ্গে সেই ক্যাফেতে যায়, কিন্তু সতর্কতার সঙ্গে, যাতে রাহুল তাকে দেখতে না পায়। সেখানে কিছু সময় কাটানোর পর মঞ্জুর নজর রাহুলের উপর পড়ে। সে একটি তরুণী মেয়ের সঙ্গে বসেছিল এবং তার সেই পুরনো চালাকি ভঙ্গি দেখাচ্ছিল। মঞ্জুর রক্ত গরম হয়ে ওঠে, কিন্তু সে নিজেকে সংযত রাখে। সীমা চুপিসারে কিছু ছবি তোলে এবং সেই মেয়েটির মুখ লক্ষ্য করে।
আশ্রয়গৃহে ফিরে অরুণ ছবিগুলো দেখে বলে, আমাদের ওই মেয়েটির কাছে পৌঁছতে হবে। যদি সেও রাহুলের সত্যিটা বলে তাহলে আমাদের মামলা আরও শক্তিশালী হবে। সীমা তার কিছু যোগাযোগের মাধ্যমে সেই মেয়েটির খোঁজ পায়। তার নাম প্রিয়া এবং সে একজন কলেজ ছাত্রী। সীমা এবং মঞ্জু প্রিয়ার সঙ্গে দেখা করতে তার কলেজে যায়। প্রিয়া প্রথমে ভয় পায়, কিন্তু যখন মঞ্জু তার গল্প বলে তখন প্রিয়ার চোখে জল চলে আসে। সে বলে রাহুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। প্রিয়া বলে, আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে যদি আমি কাউকে বলি তাহলে সে আমাকে বদনাম করবে। মঞ্জু প্রিয়ার সাহস বাড়ায় এবং বলে, প্রিয়া, যদি আমরা চুপ থাকি তাহলে সে আরও মেয়েদের নষ্ট করবে। আমার সঙ্গে এসো, আমরা মিলে তাকে শাস্তি দেব। প্রিয়া রাজি হয় এবং অরুণকে তার গল্প এবং রাহুলের কিছু মেসেজ দেয়। অরুণ এখন রাহুলের বিরুদ্ধে প্রতারণা, উৎপীড়ন এবং মানসিক শোষণের মামলা তৈরি করে। সে মঞ্জু এবং প্রিয়াকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যেখানে তারা তাদের অভিযোগ দায়ের করে। পুলিশ প্রথমে টালবাহানা করে, কিন্তু অরুণের চাপ এবং প্রমাণের কারণে তারা রাহুলকে হেফাজতে নিতে বাধ্য হয়। রাহুল যখন জানতে পারে যে মঞ্জু এবং প্রিয়া তার বিরুদ্ধে অভিযোগ করেছে, তখন সে ঘাবড়ে যায়। সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু মঞ্জু এবং প্রিয়ার প্রমাণ এতটাই শক্তিশালী যে তার পক্ষে বাঁচা কঠিন হয়ে পড়ে।